সময়টা আষাঢ়ের শেষ। আকাশ সব সময় কালো মেঘে ঢাকা। যখন তখন নেমে আসছে প্রবল বৃষ্টি। এমনই এক বৃষ্টির দুপুরে মাথায় কচু পাতার ছাতা বানিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে হরি। হরি একজন যুবক ছেলে, বয়স তার 18 ছুঁই ছুঁই হলেও এখনো সে স্কুলে যায়, কারণ মেধার দিক থেকে সে খুবই দুর্বল। তবে ছেলেটা বড় সাদাসিধে, যে কোনো কাজের দিক থেকে খুবই দক্ষ। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের বলতে চলেছি মোস্ট বেট নিয়ে। ইটস গেটস ওয়ে টু ওয়ার্ল্ডস অফ গেম অ্যান্ড উইনস, এবং এখান থেকে মাসিক ক্যাশ প্রাইজও জেতা যায়। এখানে আমার ফেভারিট গেম হলো প্লিঙ্কো অ্যান্ড এভিয়েটার। হোয়েন এভরি ইন স্পিন চান্স টু উইন। ইনফ্যাক্ট মোস্ট বেটে জেতার পরিসংখ্যান অনেক বেশি। মোস্ট বেট ওয়েবসাইটে রেজিস্টার করা খুবই সহজ। যদি স্পোর্টসে আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনার স্কিল টেস্ট করুন বাই প্রেডিক্টিং আউটকাম অফ ফুটবল, টেনিস, কাবাডি অ্যান্ড মোর while enjoying live stream on their website. রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড বাংলা হাব ব্যবহার করে জিতে যেতে পারেন ওয়েলকাম বোনাস এবং 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট, যারা আপনাকে সবসময় সাহায্য করবে। তাহলে আর দেরি কিসে, লিঙ্ক পিন কমেন্টে রয়েছে। তার বাবা একজন কুমোর। সে তার বাবার কাজে সাহায্য করে। যথারীতি এই কাজেও সে খুবই দক্ষ। বাবার সাথে বসে সে নানা রকম মাটির জিনিসপত্র তৈরি করে, সেগুলো রোদে শুকাতে দেয়, আর তারই ফাঁকে ফাঁকে সময় বের করে সে বিদ্যালয়ে যায় তার ভবিষ্যৎ জীবনের জন্য জ্ঞান অর্জন করতে। বৃষ্টির বেগটা হঠাৎ খুব বেড়ে গেল। একটা দমকা হাওয়াতে তার কচু পাতার ছাতা গেল উড়ে। আর কোনো উপায় না দেখে হরি এবার দৌড় দিল। এই বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়। তাই সে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল একটা গাছের নিচে। জায়গাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারিদিকে ঝোপঝাড়ে ভরা। পাশেই একটা বৃহৎ অশ্বত্থ গাছ, আর তার নিচেই দাঁড়িয়ে হরি। এই কাকা, কে রে তুই? ওখানে কেন দাঁড়িয়ে? আগে আমি হরি। ও মানে শ্যামলের ছেলে। আয় আয় আয়, এদিকে এদিকে আয়, আমি বাড়ি পৌঁছে দেবো। আয় 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 আয়। গ্রামের এক ব্যক্তি গোপাল খুঁড়ো হরিকে এই বৃষ্টিতে তার ছাতার মধ্যে আশ্রয় দিল। ছাতার আশ্রয়ে এই বৃষ্টির মধ্যে হরি মনের আনন্দে বাড়ি আসলো বটে, কিন্তু সাথে করে নিয়ে আসলো একটা ভয়ানক বিপদ। শ্যামল, শ্যামল, বাইরে বাইরে এসো। আরে গোপাল খুড়ো, এসো এসো, উঠে এসো। না 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 না, উঠবো না উঠবো না। এই তো তোমার ছেলে কি অঘটন ঘটিয়েছে শোনো। কেন খুড়ো, তোমার বাগানে ঢুকেছিল নাকি? না না, সে না সে না, আমি আসছিলাম, দেখলাম তোমার ছেলে সেই অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে। হ্যাঁ, এ কি বলছো তুমি খুড়ো? হাই হাই, এ কি সর্বনাশ করলি রে তুই হরি, এ তুই কি করলি? শ্যামলের চোখে মুখে ফুটে উঠল একটা দুশ্চিন্তার ছাপ। তার মা মরা একমাত্র ছেলে হরি, সে নিজের অজান্তে এ কি ভুল করে ফেলেছে। সে ওই ভুতুড়ে গাছে স্পর্শ করে ফেলেছে। ভুতুড়ে গাছ,
সেটা আবার কি? আর সেটাতে স্পর্শ করলেই বা কি? সেটাই ভাবছেন তো? তাহলে চলুন ফিরে যাওয়া যাক আজ থেকে 3 বছর আগে। গ্রামের নাম হরিশপুর। খুবই ছোট্ট একটা গ্রাম, কিন্তু গ্রামের সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর। কুমোর, কামার, মুচি, জেলে, চাষি সবাই একসাথে মিলেমিশেই বাস করত এই গ্রামে। গ্রামের শেষ প্রান্তে ফাঁকা বড় মাঠ, মাঠের শেষে একটা ছোট জঙ্গল। সেই জঙ্গলে ঢুকলেই একটা মন্দির, মা কালীর মন্দির। সারা গ্রামের ওই একটা মাত্রই মন্দির, তাই সবাই খুব ভক্তি করে সেখানে মায়ের পুজো করে। মন্দিরের সামনেই একটা হাঁড়িকো। সেখানে আগে নাকি মায়ের সেবায় পশু বলি দেয়া হতো, তবে কালক্রমে সে প্রথা উঠে গেছে। কেবল ইতিহাস হয়ে পড়ে আছে ওটা। এই মন্দিরে যেই ব্রাহ্মণ পুজো করতেন তিনি এই গ্রামের কেউ ছিলেন না, তিনি ওই মন্দিরেই থাকতেন। গ্রামে সব সময় সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করত। মানুষ ভক্তি ভরে মায়ের সেবা করত। হঠাৎ একদিন এই গ্রামে আসলো এক সাধু বাবা। বেশভূষা দেখে তাকে কোনো সাধক বলেই মনে হলো। তিনি সকলকে বললেন, ওর বিপদ আসছে এই গ্রামে, সবাই সাবধান। কেন বাবা, কি হয়েছে? এমন কেন বলছেন বাবা? আমি কাল স্বপ্নাদেশ পেয়েছি, মা তোদের সেবায় তুষ্ট না, তাই ঘোর বিপদ আসছে তোদের। কিন্তু বাবা, আমরা তো নিত্য পুজো করি। গ্রামের প্রতিটা মানুষ খুব ভক্তি ভরে মায়ের কাছে পুজো দেয়। তা হয়তো তোরা করিস, কিন্তু সে ভক্তি হয়তো মায়ের কাছেই যায় না। মায়ের কাছে যায় না মানে? তাহলে কি আমাদের পুরোহিত মশাই নিষ্ঠার সাথে মায়ের সেবা করে না? হয়তো এমনটাই। তবে মনে রাখিস, মা কালী কিন্তু খুব রাগী, আর তোরা ছেলে পুলে নিয়ে ঘর করিস। মায়ের কুদৃষ্টি পড়লে তোদের এই ছোট গ্রাম উজাড় হয়ে যেতে বেশি সময় লাগবে না। এইটুকুই তোদের বলার ছিল। এখন আমি আসি। জয় মা তারা, জয় মা তারা, জয় তারা। সাধু মহারাজ চলে গেলেন। গ্রামের সবাই খুবই চিন্তার মধ্যে পড়ল। গোপাল খুড়ো, তাহলে কি করা যায় গো? সাধু মহারাজের কথা যদি সত্যি হয়? সেটাই তো ভাবছি। উনি তো চেনা জানা কেউ নয়, এমনভাবে মিথ্যাই বা বলবে কেন? আরে এটাও তো হতে পারে, হয়তো মাই তাকে সময় থাকতে থাকতে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আগে থেকে এই পুরোহিতের উপর সন্দেহ ছিল। আমার ছেলের পরীক্ষার সময় একশো ক্ষীরে সন্দেশ দিয়ে পুজো দিলাম, তবুও সে ফেল করলো। ও কিচ্ছু জানে না, চলে এসেছে মায়ের সেবা করতে। তাহলে এখন কি করা যায়? কি আর করবে, চলো ওনাকে বলে দিই, আর পুজো করতে হবে না, আমরাই মায়ের সেবা করব। বলছিস? এরপর গ্রামের কয়েকজন লোক মিলে সেই মন্দিরে যায়।
শুনুন শুনুন, পুরোহিত মশাই, এইদিকে শুনুন শুনুন। বলছি আপনাকে আর মায়ের সেবা করতে হবে না, আপনি এবার আসতে পারেন। কেন গোপাল খুড়ো, কি হয়েছে? শুনুন, মা স্বপ্নাদেশ দিয়েছেন, মায়ের সেবা ঠিকঠাক হচ্ছে না, তার জন্য মা খুবই অসন্তুষ্ট। মানে মা আপনাকে স্বপ্ন দিয়েছে? না না, আমাকে না, আমাকে না, সে এক সাধু বাবা আছেন, মায়ের বড় ভক্ত। সে যাই হোক, মোদ্দা কথা হলো তুমি বাপু এখান থেকে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, কাল যেন আপনাকে আর এখানে না দেখি। চলো খুড়ো চলো। গ্রামের সবাই সেখান থেকে চলে গেল। গ্রামবাসীদের কথায় পুরোহিত মশাই খুবই অপমানিত বোধ করছেন। মা 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 গো, এটা কি সত্যি মা? তুই আমার সেবায় তুষ্ট না মা? তুই আমার সেবায় তুষ্ট না? আমার মন প্রাণ জুড়েছে শুধু তুই আছিস মা। আমার মন প্রাণ জুড়েছে শুধু তুই আছিস মা। মা পরদিন সকালে গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়ে পরিকল্পনা করতে লাগলো যে কি করা যায়। বিপদ কি আদেও কেটেছে তাদের? খুড়ো, পুরোহিত মশাই কি এতক্ষণে চলে গেছেন? কি মনে হয়? চলে যাওয়ারই তো কথা, চলে গেলেই মঙ্গল। আচ্ছা খুড়ো, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? কোনো এক অজানা লোকের কথায় উফ, তুমি থামো তো শ্যামলদা। উনি কি মিথ্যে মিথ্যে যাঁচক হয়ে আমাদেরকে বলতে এসেছিলেন? উনি চলে গেলেই হয়তো আমাদের গ্রামের মঙ্গল। ওই তো নরেন আসছে, দেখো দেখো, ঠিক কোনো সুসংবাদ নিয়ে আসছে। নরেন ফিরল বটে, তবে সাথে করে নিয়ে এসেছে এক দুঃসংবাদ। খুড়ো খুড়ো, একটা অঘটন ঘটে গেছে। অঘটন? কি হয়েছে নরেন? একটু খুলে বলো তো, সে বেটা পুরোহিত এখনো যায়নি? আমি দেখে এলাম, মন্দিরের বাইরে রাস্তার পাশে যেই অসত্য গাছ আছে, সেই গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পুরোহিত মশাই। বলো কি গো? এমন কেন করলো বলো তো পুরোহিত মশাই? আরে, ওনাকে তো মন্দির ছাড়তে বলেছিলাম, উনি তো দেখছি পৃথিবী ছেড়ে দিলেন। কি অবস্থা! খুড়ো চলো তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। গ্রামের সবাই মিলে রওনা দিল মন্দিরের উদ্দেশ্যে। তারা উপস্থিত হলো সেই গাছটার সামনে। গাছের একদম মগ ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে পুরোহিত মশাইয়ের দেহটা। পুরোহিত মশাই এটা কেন করলো? আমাদেরকে দোষী বানিয়ে চলে গেল। খুড়ো, এত ভেবো না, চলো এখন ওনার দেহটা নামিয়ে সৎকারের ব্যবস্থা করা যাক। গ্রামবাসীরা আবার সব ভুলে
নিজেরাই গিয়ে মায়ের পুজো দিয়ে আসতো আর ভাবতো এবার হয়তো তাদের ওপর থেকে বিপদটা কেটে যাবে, মা এবার হয়তো সন্তুষ্ট। কিন্তু দিন কয়েক পরেই গ্রামে দেখা দিল একটা নতুন বিপদ। গ্রামেরই একজন বৃদ্ধ বিজন খুঁড়ো মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিল। প্রচণ্ড রোদের কারণে তিনি নাজেহাল হয়ে পড়েছিলেন। তাই রাস্তার ধারে ওই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন। কি কাকুড়ো ওখানে বসে কেন? চলো বাড়ি চলো। আর বলিস না রে বাবা, যা রোদ বেরিয়েছে। তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমি আসছি। পরদিন গ্রামে হইচই পড়ে গেল। বিজন খুঁড়োকে পাওয়া যাচ্ছে না। শেষে তাকে পাওয়া গেল ওই অসত্য গাছের তলায়। গাছের তলায় পড়ে আছে বিজন খুঁড়োর স্কন্ধ কাটা নিথর দেহটা। দেখে মনে হচ্ছে কেউ যেন তার দেহ থেকে মাথাটা কেটে নিয়ে গেছে। গ্রামের মানুষ ভাবল ব্যাপারটা হয়তো কোনো ডাকাত দলের কাজ। এত নৃশংসতা তাদের দ্বারাই সম্ভব। গ্রামের মানুষ এটাকে একটা নিছক দুর্ঘটনা বলে মেনে নিয়েছিল। এমন সময় ঘটে আর একটা ঘটনা। এই ঘটনার প্রায় 1 মাস পর গ্রামেরই একজন লোক গরু চড়াতে চড়াতে ওই গাছের দিকে যায়। পরদিন তার দেহ ওই একইভাবে ওই গাছের নিচে পাওয়া যায়, স্কন্ধ কাটা। গ্রামবাসীরা এবার ভাবতে শুরু করে এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। ওই পুরোহিতের আত্মহত্যার পর থেকেই ওই গাছের ওখানে সব ঘটছে। আচ্ছা খুড়ো, এটা কি করে হয়? ওই গাছে কি তাহলে পুরোহিত মশাইয়ের আত্মা আছে? সেটাই তো ভাবছি শ্যামল, কিভাবে যে কি সব হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হে না গো খুড়ো, এটাই হবে। বিজন খুড়ো মারা যাওয়ার আগের দিন আমি ওনাকে গাছের নিচে বসে থাকতে দেখেছি। আর ওই দিন যে মারা গেল শম্ভু, ওকেও আগের দিন গরু নিয়ে ওখানে যেতে দেখেছি। তার মানে তুমি বলছো ওই ওই গাছের ওখানে গেলেই এইভাবে মরতে হবে? মনে তো হচ্ছে তাই। খুড়ো, তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, এই এই চলো সবাই মিলে ফাঁক ওঝার কাছে চলো। ফাঁকু যা, ওনার দ্বারা কিছু হবে তো? বলিস কি রে, হবে না কেন? উনি তো ঝাড় ফুঁক দেন, ভূত প্রেত ছাড়ান। আরে চল না, একবার গিয়েই দেখি। ঠিক বলেছো খুড়ো, চলো গিয়েই দেখা যাক। তারা সবাই রওনা দিল ফাঁকু ওঝার উদ্দেশ্যে। ফাঁকু ওঝা থাকে পাশের পাড়ায়। ভূত প্রেত নাকি তার নাম শুনলেই ভয়ে পালিয়ে যায়, এমনটাই লোকে বলে। ফাঁকুবাবু, ফাঁকুবাবু বাড়িতে আছেন? একবার বাইরে আসুন না। আরে আরে গোপাল যে, বলো কি হয়েছে?
শুনলাম তোমাদের পাড়ায় নাকি সব ভৌতিক ঘটনা ঘটছে। হ্যাঁ গো, তাই তো তোমার কাছে এলাম, তুমি কিছু ব্যবস্থা করে দাও। হ্যাঁ গো কাকা, চলো, তোমার ঝাঁটার বাড়ি দিয়ে ভূতকে ফুস করে দেবে। এই হারেন, তুই কি ফাজিল হয়েছিস? ঠিক আছে তোমরা এসো, এখন আমি বিকেলে আসছি। কথা মতো বিকেলে সবাই ওই মাঠের কাছে হাজির হয়েছে। ফাঁকু ওঝাও এসেছে, কিন্তু কেউই ভয়ে ওই গাছের সামনে যেতে চাইছে না। ফাঁকু ওঝা একটু সামনে এগিয়ে গিয়ে গাছটার চারপাশে ঘুরে দেখতে লাগলো। গোপাল, এখানে তো আমি ভূতের কোনো অস্তিত্বই পাচ্ছি না। তাই তাহলে এমনটা হচ্ছে কেন? আর এখানেই বা হচ্ছে কেন? না না, তুমি ভালো করে দেখো, কিছু তো আছে। আরে নেই, কিচ্ছু নেই। আর যদি থাকে তাহলে আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। বলো কি, সত্যি? ফাঁকু ওঝা ঝুলি থেকে একটা ঝাড়ু বের করে ঘুরে ঘুরে গাছের চারপাশে মারতে লাগলো। দেখ এই দেখ। কে দেখতে পেলি তো? এ হলো ফাঁকু ওঝা। বিশ্বাস হলো? গ্রামবাসীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো ব্যাপারটা দুর্ঘটনাই, আর যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে সে ভূত ওই ফাঁকু ওঝার ঝাঁটার ভয়ে বাপ করে পালিয়েছে। আজ গ্রামবাসীরা খুব শান্তিতে ঘুমাচ্ছে। তারা জানে তাদের গ্রামের ওপর থেকে সংকট কেটে গেছে। কিন্তু তাই কি? পরদিন সকাল হতেই গ্রামে হইচই পড়ে গেল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তারা সবাই ছুটে গেল সেই গাছতলায়। গাছতলায় পড়ে আছে একটা মস্তকবিহীন দেহ। দেহটা যে কার সেটা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে সবাই অনুমান করতে লাগলো। খুড়ো, পোশাক থেকে মনে হচ্ছে ওটা ফাঁকু ওঝা। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে গো। এ কি মহাবিপদে সে উপস্থিত হলো! হায় 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 হায়। খুড়ো, কি করা যায় বলো তো? কিছু তো করতে হবে। এখন এর দেহ সৎকারের ব্যবস্থা করো সবাই, তারপর সবাই গ্রামের মোড়ে জড়ো হবে। কিছু একটা উপায় তো বের করতে হবে নাকি? তাই করা হলো। ফাঁকু ওঝার দেহ সৎকার করার পর গোপাল খুঁড়োর কথা মতো তারা সবাই বিকেলে জড়ো হলো গ্রামের মোড়ে। সবাই আলোচনা করতে লাগলো এর থেকে বাঁচার উপায় সম্বন্ধে। এমন সময় সেখানে উপস্থিত হলো সেই অচেনা সাধু মহারাজ। তাঁর দেখা পেয়ে গ্রামবাসীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবা বাবা, আমাদের রক্ষা করুন বাবা। আপনি যা যা বলেছিলেন এই সবই একে একে ঘটে চলেছে। তো একটা মহা বিপদ এসে পড়েছে আমাদের গ্রামে। জানি সব আমি জানি, তাই তো আমি এসেছি। তোরা এই ভূতের ভয়ে মন্দিরে মায়ের পুজো বন্ধ করে দিয়েছিস। কি করব বাবা, এই ভয়ে কেউ কি আর ওইদিকে যেতে চায়? পুরোহিত এখন পাবো কোথায়? তা বললে কি করে হবে? মা তো আরো অসন্তুষ্ট হয়ে উঠেছে রে। বাবা, আপনি একটা উপায় দিন। ঠিক আছে, এখন থেকে আমি ওই মন্দিরে মায়ের সেবা করব।
মাকে সন্তুষ্ট করব, শুধু তোদের জন্যে রে। তবে হ্যাঁ, ওই গাছে সেই পুরোহিতের আত্মা এখনো আছে। সে অপমানিত হয়ে আত্মহত্যা করেছে। সে এখন গ্রামের ওপর প্রতিশোধ নেবেই। বাবা, বাবা, ওই আত্মাকে তাড়ানোর কি কোনো উপায় নেই? কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। হ্যাঁ, আমি ওকে এই গাছেই বন্দি করে রাখতে পারি। তবে ও গাছের কাছে কেউ যাওয়া চলবে না। আর কেউ যদি ওই গাছকে স্পর্শ করে তবে তার আর রক্ষে নেই। বাবা, গাছটা কেটে ফেললে হয় না? তুই ওই গাছে হাত দিবি? ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে। আপনি সেটাই করুন। এরপর সাধু বাবা গ্রামের সকলকে নিয়ে রওনা দেয় সেখানে। সাধু বাবা মন্ত্র পড়ে গাছটিতে লাল সুতো জড়িয়ে দেন। দেখ, আমি এই আত্মাকে এই গাছে বন্দি করে রাখলাম। ও আর কিচ্ছু করতে পারবে না। তবে হ্যাঁ, যা বলেছি মনে রাখবি। এদিকে কেউ আসবি না, বিশেষ করে এই গাছের কাছে। ওই আত্মাকে আমি বন্দি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে। এখনো পর্যন্ত 3 জন মারা গিয়েছে। সর্বোপরি এখন গ্রামের মানুষেরা একটা আশার আলো দেখতে পেয়েছে। এরপর অনেক দিন কেটে গেছে, আর এমন কোনো ঘটনা শোনা যায় না। খুব প্রয়োজন ছাড়া গ্রামের কেউই আর ওইদিকে যায় না। যদিও কেউ যায়, ওই গাছের সামনে কেউই যায় না। কিন্তু হঠাৎই একদিন গ্রামে এক বালক গরু নিয়ে চড়াতে চড়াতে ওই গাছের সামনে চলে যায়। এমনকি ভুলবশত গাছটাকে স্পর্শও করে ফেলে। তারপর থেকেই শুরু হয় সমস্যা। রাত হলেই তাকে আর ধরে রাখা যায় না। কেউ যেন তাকে টেনে নিয়ে চলে যেতে চায়। বাড়ির লোক রাত রাত জেগে তাকে পাহারা দিতে থাকে, দড়ি দিয়ে বেঁধেও রাখে, কিন্তু শেষ রক্ষা করতে পারে না। একদিন ঝড় বৃষ্টির রাতে সবাই যখন ক্লান্ত হয়ে একটু চোখের পলক ফেলেছে, আর তাকে দেখতে পাওয়া যায় না। পরদিন সকালে যথারীতি তার মুন্ডবিহীন দেহটা পড়ে থাকতে দেখা যায় ওই অশ্বত্থ গাছের নিচে। সেই থেকে গ্রামের মানুষ ভুল করে ওই গাছের কাছে যায় না। কিন্তু আজ হরি নিজের অজান্তে সেই ভুলটাই করে ফেলেছে। শ্যামল তার মা হারা ছেলেকে হারাতে চায় না, তাই সে সব রকম চেষ্টা করছে। সারা রাত জেগে ছেলেকে পাহারা দেয়। এমনকি গ্রামের আরো 2-1 জন তার সাথে রাতে তাকে পাহারা দেয়। রাত হলেই হরির সে কি বিভৎস রূপ, তখন তাকে 2 জন মিলেও ধরে রাখতে পারে না। কেউ যেন তাকে টেনে নিয়ে চলে যেতে চায়, কোনো এক অভিশপ্ত লোকে। রাতের বেলায় সে এমন বিভৎস হলেও দিনের বেলা হলেই কিন্তু হরি আবার স্বাভাবিক হয়ে যায়।
বাবা বাবা আমাকে বাঁচাও, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বাবা, যেতে চাই না, তুমি আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, তোর জন্য আমি আমার জীবন দিয়ে দেব। কিন্তু শ্যামলদা, তাতে কি হরি রক্ষা পাবে? এটাই ওর নিয়তি। না, আমি আমার হরিকে হারাতে চাই না। হে ভগবান, এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? শ্যামল, একটা উপায় হয়তো আছে, একবার চেষ্টা করে দেখবে নাকি? কি উপায়, কি উপায় খুড়ো? ভৈরব, ভৈরব নাকি মস্ত বড় সাধক। কাল দক্ষিণ পাড়ায় গিয়ে শুনেছি তার কিছু কথা। বিশ্বাস করে একবার তার কাছে গিয়েই দেখো না। কোথায় থাকেন তিনি খুড়ো? শুনলাম তো ওই গাজীপুরের শ্মশানে থাকে। খুড়ো, সে তো অনেক দূর। দূর তো কি আছে শ্যামলদা, তোমার এই নরেন ভাই থাকতে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রওনা দেবো। চল চল নরেন, দুজনে মিলে যাই তার কাছে। এই বলে হরেন ও নরেন রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। এখন তাদের একমাত্র ভরসা গাজীপুরের ভৈরব। দুপুর গড়িয়ে বিকেল হলো। হরেন ও নরেন ভৈরবকে সাথে করে নিয়ে গ্রামে ফিরল। তার সাথে সত্যও আছে। গ্রামের সবাই এখন শ্যামলের ঘরের সামনে এসে জড়ো হয়েছে। বাবা, বাবা, আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। শান্ত হো, শান্ত হো, শান্ত হো। আমি যখন চলে এসেছি তোর ছেলের কিচ্ছু হতে দেবো না। ভৈরব হরিকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। কিছুই তো দেখতে পাচ্ছি না এর মধ্যে। না বাবা, এই দিনের বেলা একদম ঠিক, কিন্তু রাত হলে একে আর ধরে রাখা যায় না। ওই গাছের দিকে যেতে চায়। আচ্ছা, ওই গাছটা কোথায় যেখানে এই ঘটনাগুলো ঘটছে? ওই ওই যে দক্ষিণের মাঠের শেষে, ওখানে একটা মন্দির আছে, একজন সাধু বাবা আছেন ওখানে। থাক থাক, ওসব আমি শুনেছি হরেনের কাছে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, রাত হতে দাও, আমি যাব ওখানে। কিন্তু রাতের বেলা তো ওইদিকে কেউই যায় না, যেই যায় সে আর তোমরা সেটা নিয়ে ভেবো না, রাত হলেই দেখা যাবে। তখন মাঝরাত। ভৈরব একাই গেল ওই গাছের কাছে। চারিদিকটা নিস্তব্ধ, একদম গা ছমছমে পরিবেশ। ভৈরব গাছটার সামনে গেল, ভালো করে সব কিছু দেখতে লাগলো। কিন্তু ভৈরব কিছুই বুঝতে পারল না। খুব দ্বন্দ্বে পড়ে গেল ভৈরব। রহস্য যে এখনো তার কাছে জট পাকানো। রহস্য উন্মোচনের জন্য ভৈরব গাছটাতে হাত দিল। সাথে সাথে একটা ঝটকা। ভৈরবের হাতটা যেন কোনো অজানা শক্তি গাছ থেকে ছিটকে সরিয়ে দিল। তখনও ভৈরব ব্যাপারটার কিছুই বুঝতে পারল না। এবার ভৈরব চোখ বুঝল। ধীরে ধীরে সব ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগলো ভৈরব। এদিকে সকাল হতেই গ্রামের সবাই এসে হাজির হয়েছে সেই গাছের কাছে।
দেখলো ভৈরব সেই গাছের নিচেই বসে আছে। গ্রামবাসীদের দেখে ভৈরব তাদের কাছে গেল। বাবা, বাবা কিছু উপায় হলো? ওই অশরীরীর কোনো ব্যবস্থা করতে পারলেন? হ্যাঁ, উপায় একটা পেয়েছি। সেটা করলেই তোমাদের সব সমস্যা কেটে যাবে। কি উপায় বাবা? হ্যাঁ, বলুন। ওই গাছের লাল সুতোটা কেটে দিতে হবে। হ্যাঁ, মানে ওই গাছে তো সেই পুরোহিতের আত্মা থাকে। হ্যাঁ, ওই আত্মাকে মুক্ত করতে হবে। হ্যাঁ, কেই পাষণ্ড, কি সব কথাবার্তা বলছে এখানে? ইতিমধ্যে মন্দিরের সেই সাধু মহারাজ এসে উপস্থিত হলেন। তিনি ভৈরবের এই সব উপদেশ শুনে ভীষণ রেগে গেলেন। তুমি কি চাও সারা গ্রামের লোক এবার মারা যাক? সাধু মামা, আপনি একদম ঠিক বলেছেন। এনাকে এখানে ডাকলাম আমাদের উপকার করতে, আর উনি আমাদের এখানে ক্ষতি করার পরামর্শ দিচ্ছেন। আপনাকে খুব জ্ঞানী, পরম সাহসী বলে এখানে ডাকলাম। এখন দেখছি ভুল করেছি। আপনি সারা গ্রামটাই শেষ করে দেবেন। আপনার পরামর্শ আপনার চুলিতে ভরে এখান থেকে কেটে পড়ুন তা। গ্রামবাসীদের কথা শুনে ভৈরব সেখান থেকে চলে যেতে লাগলো। যাওয়ার সময় ভৈরব যেন সত্যকে ইশারায় কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। সাধু মহারাজ, আপনি আবার ঠিক সময় মতো এসে আমাদের গ্রামটাকে বাঁচালেন। মা আমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেন। জয় মা তারা। কিন্তু বাবা, এখন শ্যামলের ছেলের কি হবে? ওকে কি রক্ষা করার কোনো উপায় নেই? দেখো, সবই নিয়তি। শ্যামলের ছেলে এখন নিয়তির ফাঁদে পড়ে গেছে। এখন এটাই মেনে নিতে হবে। আমি নিরুপায়। ওর জীবন হয়তো এতটাই ছিল। একটা কাজ করো, ওকে তোমরা রাতে আর ধরে রেখো না, তাতেও খুব কষ্ট পায়। আর কতদিনই বা তোমরা ওকে এইভাবে ধরে রাখবে? তাতে হয়তো ধীরে ধীরে গ্রামের ওপর কোনো বিপদ ঘনিয়ে আসবে। যাও, এখন বাড়ি যাও, ঠান্ডা মাথায় ভাবো, আর আজই এটার শেষ করো। আমি আসি। কি সত্য? কি ব্যাপার? বাবা, আপনার কথায় আমি ওখানে দাঁড়িয়ে সব শুনলাম। আজ রাতে ওই বাচ্চাটাকে ওরা ছেড়ে দেবে তার ভাগ্যের হাতে। এখন কি হবে বাবা? আপনি কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। চিন্তা করো না সত্য। আজ ওর ভাগ্য নতুন করে লেখা হবে। না কুড়ুন না, আমি কি করে আমার ছেলেকে জেনে বুঝে ওই মৃত্যুর মুখে ঠেলে দিই বলো? সব কিছুই তো করে দেখলাম, বলো এখন এটাই একমাত্র উপায়। আমাদের আর কিছু করার নেই গো, কিচ্ছু করার নেই। বাবা, তুমি কাঁদছো কেন? আমার কথা ভেবো না। যা আমার ভাগ্যে আছে তাই হবে বাবা, তাই হবে, তাই হবে। হরি, আমার খোকা, এমন বলিস না বাবা, এমন বলিস না। এখন সারা গ্রামকে ঘিরে রেখেছে একটা শোকের ছায়া।
এখন শুধু অপেক্ষা রাত হওয়ার। কালক্রমে আসলো সেই সময়, সেই রাত। হরি এখন উন্মাদ হয়ে উঠেছে। সব মায়া ত্যাগ করে শ্যামল তাকে কোল ছাড়া করলো, আর গ্রামবাসীরাও শোকের সাথে তাকে শেষ বিদায় দিল। হরি এখন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছে সেই পথের দিকে। ধীরে ধীরে হরি তার বাবা আর গ্রামবাসীদের ছেড়ে কালো অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকাল হতেই গ্রামবাসীরা এসে উপস্থিত হলো সেই গাছের কাছে। দেখলো গাছের নিচে হরি পড়ে আছে অক্ষত অবস্থায়। তারা দেখলো গাছের সেই লাল সুতো দেয়া বাঁধন ছিঁড়ে পড়ে আছে মাটিতে। এমন সময় হরি চোখ খুলল, উঠে বসল। সে এখন একদম সুস্থ। তাহলে রাতে কি ব্যাপার ঘটল? হঠাৎ একজনের চোখ গেল গাছের মগ ডালে। দেখলো একজন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। ভালো করে দেখতে তারা বুঝতে পারল এটা তো সেই সাধু মহারাজ। একের পর এক কি সব ঘটে চলেছে এই গ্রামে। এমন সময় হরেন দেখলো গাছের পেছনে একটা ত্রিশূল পোঁতা। তাতে একটা কাগজে কিছু লেখা। সে কাগজটা নিয়ে পড়তে আরম্ভ করলো। তাতে লেখা, তোমাদের গ্রামের আসল বিপদ আজ থেকে কেটে গেছে, আর কোনো সমস্যা নেই তোমাদের। ইতি ভৈরব। আচ্ছা, কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। কি আর হবে, এই হরিশপুরের বুক থেকে কালো ছায়া দূর হলো। একটু খুলে বলুন না, ওই সাধু মহারাজ কি করে মারা গেল? ওই সাধু মহারাজই ছিল ওই গ্রামের সেই বিপদ। ঠিক আছে, শোনো তবে। ওই সাধু মহারাজ ছিল একজন মস্ত বড় তান্ত্রিক। তার তন্ত্র সাধনার জন্য দরকার ছিল একটা নিরিবিলি জায়গা আর একটা মায়ের মন্দির। তাই ও একদিন এই গ্রামে আসে, আর এসে বলে মা নাকি ওদের সেবায় তুষ্ট না, ঘোর বিপদ আসতে চলেছে এই গ্রামে। আর ওই পাগলগুলো এটা বুঝলো না, মা কখনো তাদের সন্তানদের সেবায় অসন্তুষ্ট হয় না, হতে পারে না। তো এই ভুল বুঝিয়ে ওই পুরোহিতকে এখান থেকে তাড়ানোর ষড়যন্ত্র করে। কিন্তু সে না যেতে চাওয়ায় ওই পুরোহিতকেও হত্যা করে ওই গাছের ডালে ঝুলিয়ে দেয়, যাতে সবাই বোঝে ওটা আত্মহত্যা। সে তো বুঝলাম, তাহলে গ্রামের লোকগুলো যে মারা গেল, কে মারলো তাদের? তাদেরকেও মেরেছে ওই সাধু। তার সিদ্ধির জন্য দরকার ছিল কয়েকটা নরবলি, তাই ও ওই গাছের মধ্যে বশীকরণ করে রাখে। যে ওই গাছের স্পর্শ করত সেই ওই সাধুর বশীভূত হয়ে যেত, আর আধুলি ছুটে যেত ওই সাধুর কাছে। আর নিজ নিজ ইচ্ছায় হাড়ি কোপে নিজের মাথা দিয়ে দিত। সেজন্য যতজন মারা গেছে কারোরই মস্তক কিন্তু খুঁজে পাওয়া যায়নি।
ও তাই তাই ওই গাছে লাল সুতো বাঁধা। না না, সেজন্য না, পাছে তার সব দুষ্কর্ম ধরা পড়ে, তাই সে রটালো এসব ঘটাচ্ছে ওই পুরোহিতের আত্মা, যাতে ভয়ে ওদিকে আর কেউ না যায়। কিন্তু এদিকে সত্যি ওই পুরোহিতের আত্মা ওখানে ছিল। সে ওই গ্রামের মানুষকে রক্ষা করত, ওই সাধুকে তার কাজে বাধা দিত, কাউকে ওই গাছের কাছে যেতে দিত না। সেটা বুঝতে পেরে ওই সাধু ওই আত্মাকে গাছে লাল সুতো দিয়ে বন্দি করে রাখে। ও তাহলে ওই সাধু এতটা বদ, গ্রামের মানুষের কাছে ভালো সেজে কুকীর্তি করে যাচ্ছিল। কিন্তু কিন্তু ওকে মারলো কি? কে আবার? ওর কুকর্ম। আমি কাল রাতে গিয়ে ওই গাছের সুতোর বাঁধন কেটে দিই, তখনই মুক্তি পেয়ে যায় ওই পুরোহিতের আত্মা। এই 3 বছর ধরে তার মধ্যে জমে থাকার আগের বহিঃপ্রকাশ দেখতেই তো পেলে। ওই সাধু এখন গাছের ডালে ঝুলছে। সত্যি সত্যি আপনি ধন্য বাবা, আপনি সমস্ত গোড়া থেকে উপরে ফেলেন। জি 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 আমরা তাহলে এতদিন ওই বেটা বদমাস লোকটার কথায় গ্রামের এত বড় ক্ষতি করলাম, হ্যাঁ? আর ওই ভৈরব আর যে আমাদের রক্ষা করলো তাকে আমরা অপমান করলাম। হ্যাঁ গো খুড়ো, ওনাকে কত উল্টো পাল্টা কথা বললাম আমি। গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, তাই তারা সবাই সমস্বরে বলে উঠল, জয় ভৈরব বাবার জয়, জয় ভৈরব বাবার জয়, জয় বাবা, জয় ভৈরব বাবার জয় জয়, ভৈরব বাবার জয়, জয় জয় ভৈরব বাবা, বাবার জয় ভৈরব বাবার জয় জয়, ভৈরব বাবার জয়, জয়, জয় বাবা, জয় ভৈরব বাবার জয়। জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।